বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে আবার একটি নতুন গল্প নিয়ে। তো প্রতিদিন তো তোমাদের সাথে নতুন নতুন গল্প শেয়ার করে থাকি, কিছু কিছু অভিজ্ঞতাও শেয়ার করে থাকি। তো চলো আজকের গল্প শুরু করা যাক। আজকের গল্পটি হচ্ছে ঈশানকে নিয়ে। ঈশান ছোট থেকেই ও শহরে পড়াশোনার জন্য চলে যায়, মানে ও হোস্টেলে থাকতে শুরু করে আর কি। ওর গ্রাম হচ্ছে ঝর্ণাতলিতে। ওর বাবার নাম হচ্ছে রুদ্রনারায়ণ সিং, আর মায়ের নাম হচ্ছে সোনালী দেবী। তো ছোটোর থেকেই ও কলকাতাতে এসে ওখানে স্কুলে বাচ্চাদের সাথে হোস্টেলে ও থাকতে শুরু করে। আর ছোটোর থেকে খুব ডানপিটে টাইপের ছিল, মানে এমন নয় যে ওকে মানে বুলি করতো। বুলি করা মানে এক টাইপ র্যাগিং বলতে গেলে। বুলি কিন্তু কেউ করতে পারতো না। তো ও কিন্তু ভালোভাবেই থাকছিল। আর মাঝে মাঝে ওর মা বা বাবা যে কোনো একজন এসে ওকে মাঝে মাঝে গ্রামে নিয়ে যেত ছোটো ছোটো সময় আর কি। নাহলে ম্যাক্সিমাম টাইম ও কলকাতাতেই থাকতো। কলকাতাতেই ওর পড়াশোনা হয়, মাধ্যমিক দেয়, এইচএস দেয়, তারপর তো কলেজ। তারপর কলেজের পরও কম্বাইন্ড এক্সাম দিয়ে ও কিন্তু একটু ভালো চাকরি পায়। ও ছোটোর থেকে পড়ার একটা প্রচণ্ড একটা নেশা ছিল পড়ার প্রতি। আরও আর একটা সে থেকে একটু ব্যতিক্রম ছিল। তো গ্রামে বেশি থাকা ওর যদি বা হয়নি, যেমন ক্লাস 5 থেকে একটু চলে গেছে শহরে। তো গ্রামেও একদম ছোটোতে কিছু কিছু বন্ধুর সাথে খেলাধুলা করেছে। তারা তো আজ বড় হয়েছে, অনেকের বিয়ে থাও হয়ে গেছে। তো গ্রামে ওই অরণ্য তো ঝর্ণাতলি গ্রামের পাশেই অরণ্যপুর ছিল। একটা জঙ্গল ক্রস করেই ওদের আরেকটা গ্রাম পড়তো, অরণ্যপুর। তো অরণ্যপুরেও ওর কিছু বন্ধু ছিল, মানে পাশাপাশি গ্রামের তো অনেক সময় বন্ধু থাকে। তো তো অরণ্যপুরে ওর অনেক বন্ধু ছিল বলতে গেলে। ছোটবেলায় ওদের গ্রামে খেলতে যেত, ও নিজের গ্রামেও খেলতো আর ওদের গ্রামেও খেলতে যেত যখন ছুটি ছুটি থাকতো আর কি। ছুটির সময় এলো, তারপর তো এমনি সময় তো স্কুল টুল থাকে, কিছু ছুটি ছোটার সময় এলে ওদের সাথে খেলতো আর কি। তো এই করে ও চাকরির জীবনে ওর কাটতে থাকে, ভালোভাবে কাটতে থাকে ওর। ও একটি বড় বাড়ি ভাড়া নেয় বলতে গেলে। আর উপরতলায় একজন বয়স্ক ভদ্রলোক, বয়স্ক ভদ্র মহিলা, তাদের ছেলেরা আমেরিকাতে থাকে, ছেলে মেয়ের দুজনে আমেরিকাতে থাকে আর কি, চাকরি করে বিদেশে আর কি। তো ছেলে মেয়ের কম আসা হয়। তো ওখানে ও ওই বাড়িতে, কলকাতার পাড়াটার একটি পাড়ার ছোটো পাড়ার বাড়িতে ও ভাড়া নেয়। দুটো বড় বড় রুম ছিল, রান্নাঘর আছে, বাথরুম আছে, আর ও নিজেই রান্না করে খেত। কিছু কিছু সময় ও বাইরে হোটেলেও খেত, কিন্তু বেশিরভাগ সময় ও নিজে রান্না করে খেয়ে নিত। তো মাঝে মাঝে ওর মা বাবা আসতো কিন্তু, ঈশানের মা বাবা শহরে এলেই ওর বাড়িতে উঠো 2 দিন থাকতো। এমনকি বলেছিল যে তুমি বরং গ্রামের বাড়িটা ছেড়ে দিয়ে এখানে শহরে থাকো আমার সাথে। এখানে শহরে অনেক সুযোগ সুবিধা আছে, হাসপাতাল কাছে আছে, তবু যানবাহনের সুবিধাও আছে। তো বললো যে না বাবা, দরকার নেই, আমার গ্রামে ঠিক আছে। ওখানে যারা আছে, দেওর আছে, ভাসুর আছে, তো আত্মীয় সত্ত্বে ভালোভাবে মিলেমিশে আছে ওরা, স্বামী স্ত্রী বলতে গেলে। তো বললো যে না বাবা, দরকার নেই, তুই কিন্তু ভালোভাবে থাকবি। তো তখন ঈশান জোর করলো না, বললো মা বাবা যদি না আসতে চায় তা শুধু শুধু জোর করে শহরে এনে দরকার নেই। তো এ করতে করতে ঈশানের বয়স মোটামুটি 27 থেকে 28-এ পৌঁছালো ওর। তো তখন ওর মা বাবা ওর জন্যে, মানে বিয়ের জন্যে তড়িঘড়ি করলো সম্বন্ধ দেখার জন্য। এবার অনেক জায়গায় ওর পরিচিত ঘটক আছে ওর বাবার, এমনকি গ্রামের ঘটককেও লাগিয়েছে। তো মোটামুটি অনেকগুলো ছবি পাঠালো যে কোনটা তোর পছন্দ বল। তো ম্যাক্সিমামই ওর পছন্দ হলো না। আর কিছু কিছু আবার ঈশানকে পছন্দ নয়, মানে কিছু ক্ষেত্রে ঈশানের মেয়েকে পছন্দ নয়, তো কিছু মেয়ের আবার ঈশানকে পছন্দ নয়। তো সেটা ব্যক্তিগত ব্যাপার হতেই পারে। কোনো কোনো মেয়ে কোন ছেলেকে বিয়ে করছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, বা কোনো ছেলেও কোন মেয়েকে বিয়ে করবে সেটাও তাদের ব্যক্তিগত ব্যাপার। তো বললো যে মা তোমরা তো চাপ নিও না, আমার যখন সময় হয় তখন আমি ঠিক বিয়ে করবো না। তো সেটাকে মা বাবা মানে ওর ভিতরে ভিতরে সম্বন্ধ দেখা চালু হয়। মোটামুটি
1 মাস পর ওর একটি মেয়ের সাথে পরিচয় হয়। মানে বৃষ্টির দিনে ও কাজ সেরে ঘর ফিরছিল, তখন ফাঁকা রাস্তা, কেউ ছিল না। তখন মেয়েটি বললো যে আপনি কোন দিকে যাচ্ছেন? বললো যে এই পাড়া যাচ্ছি আমি। তো চলুন একসাথেই যাওয়া যাক, কেউ তো এইদিকে আসেনি, তো তাহলে ওই দিকে যাচ্ছেন, তখন একসাথে চলুন। তখন মেয়েটির সাথে পরিচয় হয়, আলাপ হয়, আস্তে আস্তে মাঝে মাঝে দেখাও হয়, পরে ফোন নাম্বারটাও নেওয়া হয়। মেয়েটির নাম ছিল অন্বেষা। পরে একে অপরকে ওরা ভালোবাসে। তারপর তো একে অপরের ফ্যামিলির সাথে পরিচয় করানো হলো। অন্বেষার মা বাবারও ঈশানকে ভালো লেগেছে, এবং ঈশানের মা বাবারও অন্বেষাকে পছন্দ হচ্ছে। তাহলে দু পরিবারের মিল হলো বলতে গেলে। পরে একটি লগ্ন থেকে বিশাল ধুমধাম করে বিয়ে। পাশের গ্রামের থেকে ওরা বন্ধুরা এসেছিলো, যারা আত্মীয়রা ছিল, আর গ্রামের বন্ধুরা তো আছেই। তারপর অফিসের অনেক বন্ধু এসেছিল গাড়ি ভাড়া করে। সে বিশাল জাঁকজমকপূর্ণ আয়োজন। এখনকার মানে বিয়ে বাড়িতে অন্য বুঝতে পারছো, আগে প্রথমে স্টল, ফুচকা স্টলে ভিড় হয়, পকোড়া স্টলে ভিড় হয়, যে যেরকমভাবে স্টল লাগায় এখনকার টাইমে। তো সবাই বন্ধুরা গিয়ে ফুচকা স্টলে গিয়ে ভিড় করে দিল। তারপর কেউ পানের স্টলে গিয়ে ভিড় করলো, বা যে যেটা পছন্দ করে আর কি। তারপর এখন তো আবার অনেক জায়গায় কোল্ড ড্রিঙ্কসও দিতে শুরু করেছে, কোল্ড ড্রিঙ্কসে। তো যে যেটা পছন্দ করে সেটা চলে গেলো সেই শেষ স্টলে, পকোড়া খাচ্ছে, কোনো বিভিন্ন ফুচকা খাচ্ছে, কেউ কোল্ড ড্রিঙ্কসও খাচ্ছে। তো বিয়ে কমপ্লিট হলো, বিয়েটা সম্পূর্ণ হলো। তারপর ওরা শহরে চলে যায়। শহরে গিয়ে ফোনে তো আর কথাবার্তা হয় এমনি নর্মাল। তার 10 বছর, তার ওদের 10 বছর পর মানে অনেক লেটে ছেলে হয় ওদের একটি। তো একদম ছোটতে তো নিয়ে যাওয়া যাবে না, মোটামুটি ছেলের বয়স যখন 8-10 বছর হলো, তখন ওকে আবার গ্রামে নিয়ে গেল। মানে একদম ছোটতে যখন ছিল তখন গেছিল গ্রামে ঝর্ণাতলিতে। আবার মোটামুটি 8-10 বছর যখন হলো, তখন আবার ঝর্ণাতলি গ্রামে গেল। তো ঈশানের মা বাবা তো দেখেই, নাতিকে দেখে খুব সুন্দর, যে এত বড় হয়ে গেলি বা খুব সুন্দর। তারপর তো নাতির সাথে ইয়ার কি ভোগ করি, তারপর ঠাকুমার ইয়ার কি ভোগ করি, নর্মাল যেমন হয়ে থাকে প্রত্যেক ফ্যামিলিতেই যেমন। তো তখন ঈশানের বাবা বললো যে তোকে কিন্তু 1 সপ্তাহ ছাড়ছি না বাবা। তো ওরা কিন্তু প্ল্যান করেই এসেছিল। অন্বেষা একটি কল সেন্টারে কাজ করতো, ও মোটামুটি কোনো করে ম্যানেজ করে ও 7 দিনের জন্য ছুটি নিয়ে এসেছিল আর কি। তো সেদিন তো হয়রানি হয়েছিল, তো সেদিন আর বেরোলো না। সন্ধ্যার দিকে পৌঁছানোর পর ওরা হয়রানি হয়ে গেলো, বললো যে আর বেরোতে পারি না, পরের দিন সকালে তোমার গ্রামটা ঘুরে দেখাবো, আমার পাশের গ্রাম অরণ্যপুরে যাবো। তো পরের দিন সকালবেলায় চা টা খেলো, ফ্রেশ ট্রেশ হলো। তারপর ঘুরতে ঘুরতে গ্রামের বিভিন্ন জায়গায় ওরা গেল। গ্রামের সবাই চিনতো ঈশানকে, একদম ছোট হতে গেলেও সবাই চিনেছে ঈশান। বললো বৌমা, বা বৌমা তো খুব ভালো। তো বলো নাতি সাহেব কয়, বলো নাতি সাহেব ঘরে আছে। তারপরের দিন ও ছেলেকেও নিয়ে বেড়ায় আর কি। তো ছেলেকেও সবাই আদর করতে লাগলো, আদর করতে শুরু করলো। তারপর দিন ওরা অরণ্যপুর গেল বিকেল দিকে। বিকেল দিকে অরণ্যপুর যাওয়ার পর একটা জঙ্গল, ছোট একটা জঙ্গল ছিল, দুপাশালি জঙ্গল, খুব ঘন জঙ্গল না, ছোট ছোট গাছপালা লাগানো আছে। পেরিয়ে অরণ্যপুর গ্রামে পৌঁছলো। আর অরণ্যপুর গ্রামে ওর বন্ধু ছিল অনেক, তো এসে দেখলো, নমস্কার বৌদি, ঈশান কি ভাই কিরকম খবর। অনেকে শহরে চাকরি করছে, অনেকে আবার ওখানে গ্রামের মধ্যে দোকান করেছে। তো যে যার ধান্দায় লেগে আছে বলতে গেলে, বিজনেসে, কেউ বিজনেস করছে, কেউ চাকরি করছে শহরে। তো বলো অনেকদিন পর দেখা হলো, তো আসবি মাঝে মাঝে। তো বলো ভাই কাজের চাপের জন্য আসা হয় না, বলে তাও আসবে তো? বললো হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো গ্রামটা একটু ঘুরে দেখলো। হঠাৎ করে একজনকার কানে শুনলো, এ শুনছিস, আজকে আবার একটা লাশ পাওয়া গেছে। তো ও একটু ভয় পেলো তখন। তখন বললো যে কাকা কাল কি মানে কি কিসের লাশের কথা বলছো তুমি? তো কাকা প্রথমে একটু গাম্ভীর্য ভাবে প্রশ্ন করলো যে বাবা বাবা তুমি হে, তুমি কে হে, তোমাকে তো চিনতে পারলাম না ঠিক, তোমাকে তো এই গ্রামের মধ্যে মানে মনে তো হয় না। তো বললো আমি রুদ্রনারায়ণ ওর ছেলে। তখন ওই ভদ্রলোক বললো আচ্ছা তুমি ওনার ছেলে, ও তো খুব ভালো বন্ধু আমার। বসো বাবা, বসো বসো, এখানে বসো, 1 কাপ চা খাও, এখানে বসো বসো। তখন ওর আর ওর ছেলে আর অন্বেষা বসলো।
তো বলো কেমন আছো, তুমি কি করছো? বলো যে শহরে চাকরি পেয়েছো অনেকদিন। তো বলো বাহ ভালো ভালো। ওর স্ত্রীও বললো যে আমিও কাজ করি কল সেন্টারে একটা। তো বলো বাহ খুব সুন্দর। আর নাতিকে তো দেখে বললো বাহ, সেটা অনেক বড় হয়ে গেছে। তো তারপর ঈশান আবার পয়েন্টে ফিরে এলো, বলে যে কাকা বাবু আপনি যে কি লাশের কথা বলছিলেন। তো বললো তখন ভদ্রলোক বললো যে দেখো বাবা, তোমরা শহরের ছেলে, শহরে মানুষ ছোট থেকে, তো তোমরা বিশ্বাস করবে না করবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো এই অরণ্যপুর গ্রামে বহুদিন ধরেই, আজকের নতুন ব্যাপার না, বহুদিন ধরেই অমাবস্যার রাতে এক পিশাচকে ঘুরে বেড়াতে দেখা যায়। কখনো নদীর সামনে, কখনো কারুর ঘরের সামনে। মানে অমাবস্যার রাত হলে ঘর থেকে বেড়ানোর জো নেই সেদিন। সকালে তুমি যে কাজ করার করে নাও, কিন্তু রাত্রিবেলা এলে ভুলেও বেড়াতে যাও না। তো ও তো শহরে চলে একটু মানে হালকা হেসেও ফেললো, অন্যথাও একটু হেসে ফেললো। তো ভদ্রলোক একটু মানে মানে রাগ রাগ মুখেই বললো আর কি, যে দেখো বাবা, তোমাদের বিশ্বাস করতে হবে করো না সেটা তোমাদের ব্যাপার, কিন্তু তুমি যেহেতু আমার বন্ধুর ছেলে, যেহেতু সেহেতু তোমাকে সাবধান করে দিলাম, বাকি তোমার ব্যক্তিগত ব্যাপার। তো ওরা বললো না না, ঠিক আছে কাকা, এখন উঠি, পরে আপনার সাথে আবার দেখা হবে। তো ওরা গ্রামে আরো ভিতরে গল্প করতে করতে গেল, দিয়ে নদীটির সামনে এসে দাঁড়ালো। বেশ খুব ফুরফুরে হাওয়া দিচ্ছিল, পাশেই জঙ্গলটি। তো নদীর হাওয়া দিলে ওখানে কিছুক্ষণ বসলো আর কি। তো আলোচনা করতে বললো যে এখনকার যুগে, এখন ডিজিটাল এআই যুগেও ওরা এইসব জিনিসে বিশ্বাস করে। আর অন্বেষা ওর সাথে একমত হয়ে গেল, ঈশানের সাথে। তারপরে অনেকেই কাছে ওই গল্পটি শুনে যে সত্যিকার বেড়ায় কিনা। তখন ঈশান কিন্তু ঠিক করলো যে দেখো, বিজ্ঞান হতে পারে উন্নতি হয়েছে, কিন্তু এত পাড়া মানে গ্রামে এত সবাই কি আর মিথ্যা কথা বলবে? নিশ্চয়ই কিছু একটা ব্যাপার তো আছে। তো সেটা আমি একবার চেখে দেখতে চাই যে সত্যি ভূত করো না ভূত সেজে কেউ ভয় দেখাচ্ছে ওকে, মানে গ্রামের মানুষকে। এতগুলো লোক তো আর মিথ্যা কথা বলবে না, আর মিথ্যা কথা বলেই কি লাভটা তাদের? তো তখন অন্বেষা বললো যে এক কাজ করে চলো, পরের দিন তো অমাবস্যার রাত, তো পরের দিন আমরা 11টার দিকে, রাতে 11টার দিকে গ্রামের মধ্যে ঢুকবো, আর ওই নদীটির কাছেও যাব। তো বললো যে ঠিক আছে চলো। আর ওই ছোটোর থেকে ডান পিটে টাইপের, বড় হয়ে তো আর স্বভাব চেঞ্জ হবে না, তখনও ডান পিটেই থাকবে। তো বললো যে ঠিক আছে এক কাজ করি বরং, পরের দিন রাত্রিবেলা আমরা 11টার সময় এখান থেকে অরণ্যপুর রওনা দেবো। তো ঘরে এসে মা বাবাকে বললো যে বাবা, যে আপনার তোমারই বন্ধুর সাথে দেখা হলো। ওই কাকার নামটি বললো, যে উনি বললেন যে এই ব্যাপার, ওই গ্রামে নাকি প্রত্যেক অমাবস্যার রাতে নাকি একটি পিশাচ ঘুরে বেড়াতে দেখা গেছে। এমনকি অনেকের মৃত্যু হয়েছে অমাবস্যার রাতে। তো ধরা হয় নাকি ওই পিশাচই তাদেরকে হত্যা করেছে। তো তখন কিন্তু রুদ্রনারায়ণ বাবু একটু গাম্ভীর্য বলে বললো যে বাবা, ওরা ভুল কিছু বলেন, ওরা একদম ঠিক বলেছে, ওরা ভুল কিছু বলেনি। তো তখন অন্বেষা বলে উঠলো যে বাবা, আপনিও এসব কথা বিশ্বাস করেন? তখন বলে উঠলো কিছু কিছু জিনিস না চাইতেও বিশ্বাস করতে হয়। তো তখন ঈশান বললো যে ঠিক আছে, আমরা রাত্রিবেলা ওইদিকে যাবো না, মানে মিথ্যা করে আর কি। ওরা প্ল্যান করেছিল যে রাত্রিবেলা বেরোবে। তো রাত 11টা বেজে গেল, ছেলে তো ঘুমাচ্ছে ওদের রুমে। তো ঈশান আর অন্বেষা ওরা দুজন টর্চ নিল, টর্চে একটি ছোট লাঠি নিল, ছোট বলতে মোটামুটি ছোট লাঠি, মানে রাস্তায় তো কুকুরও থাকতে পারে, ওই জন্য ওরা লাঠি নিয়ে রাতের দিকে আস্তে আস্তে মেন গেটটি খুলে ওরা বেরিয়ে পড়লো। ওরা সবাই ঘুমাচ্ছে তখন। তো দেখলাম অবস্থা রাত, ঘন রাত, স্ট্রিট লাইটগুলি শুধু জ্বলছে। তো ওরা আস্তে আস্তে কোনো গল্প করেনি, আজ করেনি, আস্তে আস্তে ওরা ওই গ্রামের দিকে রওনা দিল। তো দেখলো গ্রামের কিছু ঘরে লাইট জ্বলছে, আবার ম্যাক্সিমাম ঘরেই আবার লাইট বন্ধ, মানে ঘুমিয়ে গেছে বলতে গেলে। কিন্তু ও কাউকে দেখতে পেলো না। তখন ওরা দুজনে হালকা করে হেসে ফেললো, সত্যি বাবা যা মানুষ পেলে একটা হচ্ছে। তো বললো চলো, চলে যখন এসছি তখন চলো নদীর ধারে একবার চলো, একটু বসে আসি, হাওয়া খেয়ে আসি। তো অন্বেষা বললো ঠিক আছে চলো। দিয়ে ওরা গিয়ে নদীর ধারে গিয়ে বসলো। তারপর ওরা আগের পুরনো
স্মৃতির কথা বলতে শুরু করলো। মোটামুটি আধ ঘন্টা পর ও দেখলো যে একটি মেয়ে সাদা শাড়ি পরা জঙ্গলের দিকে আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছে। তো ওরা একটু সন্দেহ করলো। তখন ঈশান গাওয়াল এসে দেখলো যে এত রাতে মেয়েটা কি করছে ওখানে। তো অন্য সময় বললো যে গ্রামের কোনো মেয়ে হয়তো হয়তো বেরিয়ে যায়। কিন্তু ওই সাদা শাড়ি পরার মেয়েটি চলন দেখে মনে হয় না যে মোটা কোনো স্বাভাবিক মেয়েও। তো বললো চলো একবার দেখে আসি ওর পিছু নিয়ে একবার। এত রাত্রে কি জন্য কি কাজে বেরাতে পারে বলো, গ্রামের যদি গ্রামের মেয়েও হয়ে থাকে। তো ওরা পিছু নিল, আস্তে আস্তে পিছু নিতে নিতে হঠাৎ করে অন্বেষা ওই মেয়েটির কাছে মেয়েটিকে ডাকে যে এই বোন, এই যে বোন শুনতে পাচ্ছ। তো ডাকার সঙ্গে সঙ্গেই মেয়েটি থেমে যায়। মেয়েটি কোনো কথা উত্তর দিচ্ছে না যে তোমার বাড়ি কোথায়, তুমি কি এই গ্রামেরই মেয়ে, বা এত রাতে বেরিয়েছো কেন, কোনো সমস্যা হলে বলো আমাদেরকে। তো মেয়েটি কোনো উত্তর ফুত্তর কিছুই দিল না, স্টিল এরকম ভাবে দাঁড়িয়ে রইলো। তো অন্বেষা একটু বিরক্তি হলো। তো অন্বেষা ওর মেয়েটির কাছে গেল। মেয়েটির কাছে যাওয়ার পরে অন্বেষার গায়ে মানে একদম সিদ্ধা ঠান্ডা মেরুদণ্ডে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। অন্বেষারা কথা বলতে পারছে না কোনো মতে। তো এটা দেখে ঈশানও একটু অবাক হলো যে অন্বেষার আবার কি হলো, চুপ হয়ে গেল কেন। তখন ঈশানও ওই মেয়েটির সামনে গিয়ে দাঁড়ায়। ওরও সেম সেম কেস। কিন্তু ঈশান যেটুকু ডান পিঠে ছেলে, ও একটু সাহস করে অন্বেষাকে ধরে বললো চলো পালাই এখান থেকে। মানে মেয়েটির মুখটি ছিল একদম পুরো মানে পোড়া বলতে গেলে, মানে কেউ যেন মানে অ্যাসিড দিয়ে মুখটা পুড়িয়ে দিয়েছে পুরো একদম ঝলসানো মুখটা একদম, আর চোখ দুটো লাল একদম। তো এই দেখে তো ওরা মানে এক মানে মানে প্রচন্ড দৌড় লাগায়। কোনো রকম করে ওরা ওই গ্রাম থেকে অর্ণপুর থেকে বেরিয়ে এসে ওরা কোনো রকমে ওরা নিজের ঘরে পৌঁছায়। নিজের ঘরে পৌঁছে ঢুকে দেখছে মা বাবা জেগে আছে আর ছেলেও জেগে গেছে। তো মা বাবা বললো যে এত রাতে তোরা কোথায় গেছিলি। তো তখন ঈশান আর অন্বেষা একটু মাথা নিচু করে বললো যে বাবা আমরা দেখতে গেলাম যে কিছু আছে কিনা। তো তখন ওর বাবা বললো কিছু দেখতে পেলে কি। তো তখন পুরো ঘটনাটা বললো। তখন ওর বাবা রেগে গেছিলো, তখন দুজনের মানে ঈশানের আর অন্বেষার প্রতি দুজনে রেগে গেছিলো ওর বাবা। যদি কোনো একটা বিপদ ঘটে যেত তখন ওর মা বাবাকে কি জবাব দিতাম আমরা, বৌমার মা বাবাকে মানে বিয়ানকে আমরা কি বলতাম, তুই যে একটা বিপদ ঘটাতে গেছিলি। তো বললো ক্ষমা করে দাও বাবা। তখন ওর মাও বললো যে থাক গা ছেলেরা বাচ্চা ইয়াং ছেলে মেয়ে অ্যাডভেঞ্চার করতে গিয়ে ওরা ভুল করে ফেলেছে, তো ওদের মাফ করে দাও। তা বললো ঠিক আছে ঠিক আছে। তো তখন ওরা দুজন গিয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়লো। সকালে উঠতে একটু দেরি হলো ওদেরকে। সকালে উঠে চাটা খেলো, সব খেলো। তারপরে অন্বেষা ও শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলো যে মা ওই গ্রামের ব্যাপারটা একটু বলো, মানে ওই পিশাচটা কে, ওই গ্রামে কিছু ঘটেছিল কোনোদিন কিছু কি। তো বললো ওর মা বললো না বাবা আমি ঠিক সেরকম জানি না। এমনকি ওর শ্বশুর মশাইকেও জিজ্ঞেস করলো যে বাবা ওই গ্রামের ব্যাপারে কিছু জানো কি, বা কোনো একসময় কোনো মেয়েকে অত্যাচার করে মারা হয়েছে সেই জন্য তার আত্মা হয়তো ঘুরে বেড়াচ্ছে। তো বললো না বাবা আমি এটা বলতে পারবো না। তো গ্রামের যারা সিনিয়র মানে অনেক বয়স যাদের মোটামুটি মানে 75 থেকে 80-র মধ্যে যাদের বয়স তারা এই ব্যাপারটা বলতে হয়তো পারে। তো গ্রামের ওদের একজন বড় দাদা ছিল আর কি, রুদনার ও মানে দাদা দাদা বলতে হয়, দাদা বলতে মানে ওর থেকে নাইনে করে 10-12 বছরের অনেক সিনিয়র বলতে গেলে। তো বললো তোদেরকে হয়তো রমেশ জেঠু বলতে পারে। রমেশ জেঠুর অনেক বয়স এই গ্রামে, মানে এই গ্রাম ছেড়ে উনি কোনোদিনই যাননি। ওনার বাড়ি হচ্ছে অরণ্যপুরে। যে সকালবেলায় ওর বাবা গেল অরণ্যপুরে। অরণ্যপুরে ওর বাবা গেছিল, বাবা মা আর পুরো মানে পুরো ফ্যামিলি গেছিল আর কি। তো রমেশ জেঠুর ঘরে এলো, ঢকটক করলো, বললো যে কি ভাই কেমন আছিস, মানে গলাটা আস্তে আস্তে বয়স হয়েছে তো
মোটামুটি 75 থেকে 80-র মধ্যে বয়স। তো বয়স হচ্ছে ওনার অনেক। তো আস্তে আস্তে বললো, কি রে ভাই, কেমন ভালো আছিস ভাই? তো এটা কি ছেলে বউ মা নাতি? বলো হ্যাঁ নাতি। তোরা বল, তোরা আয়া ভিতরে 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 এসে জল টল দিল, দিয়ে তখন রুদ্রনারায়ণ বাবু পুরো ঘটনাটা বললো, তো ছেলের সাথে যেটি হচ্ছে, ছেলে বৌমার সাথে যে ঘটনাটি ঘটেছে। তো তারপর বললো যে এটা তো হবারই ছিল, তুই তো ছেলেকে সাবধান করে দিস নি তুই, তো খুব ভাগ্য ভালো যে বাঁচা গেছে, নাহলে ওর হাতে অনেকেরই মৃত্যু হয়েছে। তো ব্যাপারটি হচ্ছে, মোটামুটি এটি অনেকদিন আগেকার ঘটনা। এটি আজ থেকে 20 থেকে 30 বছর আগের ঘটনা এটা। আমার বয়স তখন মোটামুটি গোটা 50 কি 52 তখন, মানে কম, মানে এখনকার তুলনায় অনেকটাই তখন ফিট ছিলাম আর কি। তো তখন এই গ্রামে অনন্যা নামে একটি চৌধুরী বাড়িতে, অনন্যা নামে ওই চৌধুরী বাবুর বাড়িতে অনন্যা নামে একটি মেয়ে আসে, ওদের ঘরে বৌমা হয়। তো বৌমা মেয়েটি খুবই ভালো ছিল, মা বাবার সব কথা মেনে চলতো। কিন্তু চৌধুরী বাবুরা খুব, মানে টাকা পয়সার লোভী ছিল। সবসময় বলতো তোমার বাবার বাড়ি থেকে টাকা আনো, টাকা আনো। তো তো কতদিন আর সহ্য করা যায়? একসময় মেয়ে বলে যে না, আমি আর টাকা দিতে পারবো না। আর কত টাকা জোর? তো যখন ওর ফ্যামিলি পুরো একদম ওই অনন্যার উপর অত্যাচার করতে শুরু করে, এমনকি গ্রামের লোক সেটা জানে। তো গ্রামের লোকের কাছে এই অরণ্যপুরে বাকি গ্রামের লোকেদের কাছে অরণ্যার সাহায্য চাইতে যায়, কিন্তু কেউ অরণ্যার হেল্প করতে চায় না, কারণ চৌধুরী বড় অনেকটা কিছুটা পাওয়ারফুল ছিল, মানে জোরালো ছিল, মানে খুব নামডাক ছিল ওই গ্রামের মধ্যে। তো কেউ সাহায্য করলেন না অরণ্যাকে। তো একদিন অরণ্যাকে ওরা পুড়িয়ে মেরে ফেলে। তো কিন্তু কথা বলে না, বাপ বাপকেও ছাড়ে না। ওকে পুড়িয়ে মারার পর হয়তো কোনো প্রমাণ পাওয়া গেল না, কিন্তু আস্তে আস্তে ওদের ফ্যামিলির সবাই কিন্তু শেষ হয়ে গেল। ওর ছেলে বউ সব, মানে পুরো পুরো ফ্যামিলিটি শেষ হয়ে গেল চৌধুরী বাবুর। কিন্তু ওর, মানে অনন্যার এখনো প্রতিশোধের আগুন জ্বলছে, ও গ্রামের প্রতি এখনো হিংসে আছে, যে গ্রামের লোক আমাকে সাহায্য করলো না। তো প্রত্যেক অমাবস্যার রাতেই ওকে দেখা যায়, আর যে ওর সামনে পড়ে তাকে মেরে দেয়। তোমাদের হয়তো কোনো কারণবশত হয়তো মারেনি, কেন হয়তো ভেবেছে যে এরা তো এই গ্রামের নয়, এদের সাথে এদের কেন মারবো, এরা তো কোনো ক্ষতি করেনি আমার। তো কিছু কারণবশত হয়তো তোমাদেরকে ছেড়ে দিয়েছে, মারেনি এরা। তো এটা শুনে তো অন্তত ঈশান আর অন্যের সাথে অবাক, যে এখনকার টাইমেও এরকম হয়। তারপর ওরা শহরে চলে গেল, কিন্তু ওই ব্যাপারটি ভুললো না, বড় ছেলেটি বড় হওয়ার পর পুরো ঘটনাটা শুনলো যে এখনকার যুগে হলো, আর ছেলেকেও পরে ব্যাপারটা বলেছিল আর কি। তো স্বামী, তো ঈশান অন্যের সাথে জীবনে ওই একটি ঘটনা সারা জীবন মনে রয়ে গেল, ও কিন্তু ভুললো না আর। তো অনেকদিন কেটে যাওয়ার পরেও কিন্তু বলে যে এখনো ওই পিশাচ ঘুরে বেড়ায় না, ও এখনো মুক্তি পায়নি, এত বছর, এত বহু বছর পরও ও মুক্তি কিন্তু এখনো পায়নি। তাকে মাঝামাঝি দেখা যায় ওই গ্রামে অমাবস্যার রাতে। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে।